আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমার বিয়ে হবে কথাটা ভাবতেই কেমন কেমন লাগে। বর আসবে, কবুল বলা হবে। মৌ আবারও বেলাকে থামিয়ে দিয়ে বলে উঠল, বর চলে এসেছে, তুমি এসো, নাস্তা রেডি। ওগুলো নিয়ে আম্মুদের সামনে চলো, বাকিটা আমরা দেখে নেব। মৌ সাদরে বেলার হাতটা ধরে রুমের বাইরে নিয়ে ড্রয়িং রুমে দাঁড় করিয়ে দিল। নিজে রান্নাঘরে গিয়ে নাস্তার ট্রে নিয়ে বেলার সামনে দাঁড়ালো। তাকে নিয়ে গেস্ট রুমের দরজার সামনে চলে গেল। বলল, এবার এটা তুমি নাও, ভেতরে তোমার ভাইয়া, আমার ভাইয়া, নীরা, বাবা, আম্মু আছে। বেলা মুখটা কাঁচামাচু করে বলল, আমার ভয় লাগছে ভাবি। ভয় কেন? সবাই তো তোমার পরিচিত, প্রেম করেছো 4 বছর আর এখন সামনে যাইতে লজ্জা লাগছে? বেলা মুখ বাঁকিয়ে বলে উঠল, আমি মোটেও প্রেম করিনি। তোমার ভাইয়াকে জিজ্ঞেস করে দেখো, প্রেম করলে এত দিনেও আপনি আপনি বলতাম না, এসব ডাল ভাত হয়ে যেত। মৌ শ্বাস ছাড়ল, কপালে হাত দিয়ে বলল, বুঝেছি, এখন যাও, ভেতরে যাও, লাঞ্চের সময় হয়ে গেল, জলদি জলদি। বেলাকে ঠেলে সামনের দিকে পাঠিয়ে দিল। বেলা দুরু দুরু বুকে ঘরের মেঝেতে পা রাখল। হৃৎপিণ্ড অসম্ভব জোরে কাঁপাকাঁপি করছে। বুকে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে পারলেই সুবিধা হতো, কিন্তু সেটা এখন সম্ভব না। মাথার নিচে রেখে সবার উদ্দেশ্যে সালাম দিল বেলা। চোখ তুলে চাইল ফারাজ। সাথে সাথে কি একটা এসে বুকে আঘাত হানল। তড়িৎ গতিতে ডান হাত দিয়ে বুকের বাঁ পাশটা চেপে ধরল সে। জোরে একটা শ্বাস টানল, চোখ নামিয়ে নিল সে। বেলা নাস্তার ট্রে টি টেবিলের উপর রেখে 1 কাপ করে সবার হাতে পৌঁছে দিল। ফারাজ এক কোনায় বসে আছে। ফারাজের কাপটা দেয়া বাকি। হাত কাঁপছে বেলার। এর আগে এমন কখনো হয়নি। ফারাজকে কয়েকবার এটা ওটা দেয়া হয়েছে, আবার তার থেকে নেওয়াও হয়েছে। বলতে গেলে প্রায় অভ্যেস হয়ে গিয়েছে। তবু এখন এত ভয়ের কারণ সে ধরতে পারছে না। বেলা কাপা কাপা হাতে চায়ের কাপটা তুলে নিল। এগিয়ে গিয়ে ফারাজের সামনে চা রাখতেই কম্পনের দরুন কাপ থেকে কিছুটা চা কাপ বেয়ে পিয়েছে পড়ল। সাথে সাথে ফারাজ কাপটা ধরতে গেলে হাতে স্পর্শ পেতে শিরশিরে হাওয়া বয়ে গেল যেন। বেলা ফারাজের দিকে তাকাতেই খেয়াল করলো ফারাজ তাকে দেখছে। বেলা তাড়াতাড়ি করে সরে এসে ফারাজের দিকে দাঁড়ালো। মুহিব সাহেব বেলাকে ডেকে নিজেদের মাঝে বসালেন। এক পাশে তিনি এবং অপর পাশে ফাহমিদা বেগম। নানা রকম কথাবার্তা চলছে। বেলা মাথা নিচু করে চুপচাপ বসে আছে আর কিছুক্ষণ পরপর জোরে জোরে শ্বাস নিচ্ছে আর ফেলছে। ওদিকে মৌ আর নীরা বেলার অবস্থা দেখে মুচকি মুচকি হাসছে। এক পর্যায়ে বেলা তাদের দিকে তাকালে হাসি বন্ধ হয়ে গেল। বেলার আগে ভঙ্গিতে কিছু ইশারা করলে মৌ বলে উঠল, আম্মু, ওয়াজিহাকে এখন নিয়ে যাই, ও হয়তো অস্তিত্ব ফিল করছে। ও রুমে যাক, আমরা এখানে কথা বলি। ফাহমিদা বেগমও মেয়ের কথায় সায় দিয়ে বলল, আচ্ছা নিয়ে যাও, অজিহা বরং নিজের রুমে যাক। তিনি বেলার দিকে তাকে আবারও বলে উঠলেন, যাও মা, আর শোনো, শাড়ি পরেই থেকো, সুন্দর লাগছে শাড়িতে। শাড়ি পরলে কি সুন্দর লাগে, তবুও আজকালকার মেয়েরা শাড়ি পরতেই চায় না। তুমি এটা পরেই থাকো, শাড়িতে তোমাকে সুন্দর লাগছে। বেলা মাথা নেড়ে উঠে দাঁড়ালো। বিনয়ের সাথে পাশ কাটিয়ে রুম থেকে বেরিয়ে এলো সে। মৌ বুদ্ধি করে নীরাকে বেলার পিছু পিছু পাঠিয়ে দিল। দুজন বেরিয়ে যেতেই মৌ তার বাবার পাশে গিয়ে বসলো। ইনিয়ে বিনিয়ে বাবাকে বলল, বাবা, আজকে কিন্তু সুন্দর একটা দিন, ওয়াজিহাকে একদম বউ বউ লাগছে, বিয়ে পড়িয়ে দিলে হয় না? বাবাকে কিছু বলার সুযোগ না দিয়ে ওয়াজকে ডেকে বলে উঠল, ওদের আজ বিয়ে দেওয়া যায় না? আমার বিয়েতে অনুষ্ঠান করা হয়েছে, ভাইয়াদের না হয় কদিন পর করা হলো। আজ আমার মনটা বিয়ে বিয়ে করছে। ওয়াজ মুহিব সাহেব আর ফাহমিদা বেগমের দিকে তাকিয়ে বলল, বিয়ে আগপিছ হওয়ার এ কথা। বাবা মা গুরুজন আছেন, ওনারা যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। ওয়াজের কথায় হাসি ফুটল মৌয়ের ঠোঁটে। বাবার বাহু ঝাঁকিয়ে বলল, বাবা প্লিজ, আজ বিয়ে দিয়ে দাও ওদের, অনুষ্ঠান পরে করা যাবে। আজকে মেয়ে দেখতে এসে ছেলেকে বিয়ে দিয়ে দিচ্ছ, ব্যাপারটা জোশ না আম্মু? ফাহমিদা বেগম থতমত খেয়ে গেলেন। কি বলবেন বুঝতেই পারছে না।
মুখ খুব একটা খারাপ প্রস্তাব দেয়নি। তিনি মুহিব সাহেবের দিকে আঁট চোখে তাকালেন, অসহায়ভাবে বললেন, তুমি কি বলো? মুহিব সাহেব একটা শ্বাস ছাড়লেন। ফারাজকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তুমি কি বলছো? হুটহাটভাবে এই বিয়েতে রাজি আছো? আমাদের আপত্তি নেই, বুড়ো হয়ে যাচ্ছি, অনুষ্ঠানে খাটতেও পারবো না। বিয়ে হয়ে গেলে ধীরে সুস্থে আত্মীয়দের দাওয়াত করে খাওয়ানো যাবে। ফারাজ সবার মুখের দিকে একবার করে চাইল। ওহাজ বলল, আমার মনে হয় এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নেওয়ার আগে তোমাদের একবার কথা বলা প্রয়োজন। পারমিতা বেগম ওহাজের কথার পরিপ্রেক্ষিতে বলে উঠলেন, হ্যাঁ, ওয়াজ বাবা ঠিক বলেছে। ফারাজ, যাও দেখো তো অজিহা কি বলে। ফারাজ সবার কথা মেনে নিয়ে উঠে দাঁড়ায়। ফারাজ রুম থেকে বের হওয়ার আগেই মৌ নীরাকে ডেকে নেয়। নীরা আসতেই ফারাজ বেরিয়ে যায় রুম থেকে। নীরা চলে যাওয়ায় বেলার আরও অস্বস্তি লাগছিল। সবার কি কথা হচ্ছে, বিষয়টা ভীষণ আগ্রহের বিষয়। দরজায় টোকা দেওয়ার শব্দ হতেই বেলা বলে উঠল, দরজা আটকাচ্ছ আবার কেন? চলে এসো, ভাবি কেন ডাকছিল, কি বলে? ফারাজ বেলার কথার পারে সে নীরাকে ভেবেছিল। ভেতরে এসে মিটিমিটি হেসে পাঞ্জাবির পকেট থেকে 3টে গোলাপ বের করে হাতে নিয়ে বেলার দিকে এগিয়ে এলো। বেলা চোখ তুলে তাকাতেই ফারাজ বলে উঠল, বিয়ে করবেন আমাকে? আপনার অভাবে আমার অপুষ্টি দেখা দিয়েছে, আপনাকে ভীষণ প্রয়োজন। বেলা মৃদু হেসে বলল, পুষ্টিহীনতায় ভুগছে এমন কাউকে আমি বিয়ে করব না। আমি সুস্থ সবল পুরুষকে চাই। ফারাজ বেলার পাশে এসে বসল। ওর দিকে তাকিয়ে বলল, তুমি এলে প্রথম আলিঙ্গনে আমি তরতাজা হয়ে যাব। তুমি শুধু আমার হয়ে যাও। এই বুকটা মরুভূমির কঠিন রোদে পড়ে আছে, তুমি বৃষ্টি হয়ে নামো। বেলা বিন্যস্ত স্বরেই বলল, সারা জীবনের জন্য বৃষ্টি চাইছেন? অসহ্য লাগবে না? প্রথম আলিঙ্গনটা আমার হৃদয় প্রশান্ত করে দেবে। তারপর তো প্রতিটা দিন ভালোবাসার দিন, সেখানে রোদ, বৃষ্টি, শীত সবই থাকবে। হাতের ফুলগুলো আবারও বেলার দিকে বাড়িয়ে দিল ফারাজ। স্নিগ্ধ হেসে বলল, বিয়ে করবেন আমায়? আজীবন শক্ত করে হাতটা ধরে রাখবো। বিপদ আপনাকে ছুতে চাইলে নিজেকে আগে বাড়িয়ে দিব। সবটুকু আনন্দ, ভালো থাকা আপনার কাছে সমর্পণ করব। আমি আপনার সাথে আমার জীবনের প্রতিটা বসন্ত কাটাতে চাই। বেলা ফারাজের হাত থেকে ফুলগুলো নিয়ে নিল। ফুলগুলো নাড়াচাড়া করতে করতে বলল, আর কত একা থাকবেন? আর কত সময় নষ্ট করবেন? বিয়ে করে নিন তবে। আজ সবাই যেহেতু চাইছেন। অনুষ্ঠান হওয়া পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে। তবে আজ আমি তোমাকে নিয়েই যাব। বাসর আমি এখানে করব না। বেলা লজ্জা পেয়ে মুখ নিচু করে ফেলল। গাল দুটো লাল হতে শুরু করেছে। ফারাজ বেলার চিবুকে আঙ্গুল দিয়ে মুখটা উঁচু করে বলল, ওয়াজিহা, আমি তোমাকে ছাড়া আর থাকতে পারছি না। তোমাকে বুকে না জড়ানো পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। আমি চাইলে এখনো তোমাকে আমার বুকে জড়িয়ে নিতে পারি, কিন্তু আমি চাই আমার বুকে আমার স্ত্রী মাথা রাখুক। তুমি আমার অর্ধাঙ্গিনী হয়ে এসো। বেলা অস্ফুট স্বরে বলে উঠল, ভালোবাসি আপনাকে। ফারাজ বুকে হাত চেপে ধরল। চোখ খিচে বন্ধ করে নিয়ে বলে উঠল, এভাবে ভালোবাসি বলবেন না, বুকে ব্যথা করে। বেলা খিলখিলিয়ে হেসে উঠল। ফারাজের দিকে তাকিয়ে সহাস্য বলে উঠল, প্রতিদিন প্রতিবেলা ভালোবাসি বলবো। প্রয়োজনে হার্টের রোগী বানিয়ে দেব। আপনার গলার স্টেথোস্কোপটায় আমি কর্তৃত্ব ফলাবো। বুঝেছেন ডাক্তার সাহেব? ফারাজ মৃদু হেসে বলল, হৃদয় বিশেষজ্ঞ? বেলা উপর নিচ মাথা নাড়ল। মুচকি হেসে বলল, শুধু আপনার। ফারাজ সবার সাথে কথা শেষ করে বাসা থেকে বেরোলো। তার বউ বিয়ের দিন লাল শাড়ি পরবে, এটাই তার শেষ কথা। বিয়ে তো একবারই হবে জীবনে। অনুষ্ঠান পরে যতই হোক, বিয়ের অনুভূতি আর কখনো আসবে না। বাসা থেকে বের হতেই ওয়াজ এসে তার হাতটা খপ করে ধরে ফেলল। বলল, তুমি বাসায় যাও, আমার বোনের বিয়ের শাড়িটা অন্তত আমি কিনে আনি। তুমি সাদমানকে কল দাও, ছেলেটাও অনেক ভালো, আমার সাথে কত ভালো সম্পর্ক ছিল। ছেলেটা অন্তত তোমাদের বিয়েতে থাকো। তুমি যাও, ভিতরে গিয়ে বসো। ফারাজ আর কথা না বাড়িয়ে সোজা ভেতরে চলে গেল। ওয়াজও ছুটল তার বোনের বিয়ের বেনারসি কিনতে। ফারাজ ভেতরে এসে জানালো ওয়াজ নিজে গিয়েছে শাড়ি কিনতে। অসময়ে কলিং বেল বেজে ওঠায় কেউ বুঝতেই পারল না কে এসেছে। মৌ গিয়ে দরজা খুলবে, তখন নীরা বলে উঠল, ভাবি, আমি দরজা খুলে দিচ্ছি, তুমি বসো। মৌ উঠে দাঁড়ালো, সিরিয়াস ভঙ্গিতে বলল, এই, তুমি যাও, ওয়াজিহার ওয়ার্ড্রোব থেকে একটা শাড়ি বের করে পরে নাও। আমি শাড়ি পরে আছি, তুমিও পরে নাও।
আজ বিয়ে না, জলদি যাও, আমি দরজা খুলে দিচ্ছি, তুমি পরে নাও, বিয়ের শাড়ি এলে আবার ব্যস্ত হয়ে যেতে হবে। নীরা সম্মতি জানিয়ে বেলার রুমে চলে গেল। দরজা নক করে ভেতরে ঢুকে বলল, আমাকে শাড়ি পরতে বললো ভাবি, উনিও শাড়ি পরেছেন তাই। বেলা একা একা চুপ করে বসেছিল। নীরাকে দেখে তার ভালো লাগছে। তার কথা শুনে চকিতে বলে উঠল, ওয়ার্ড্রপ থেকে যে শাড়ি ইচ্ছে বের করে পরে নাও। ভাবি তো ঠিকই বলেছে, আমার বিয়েতে সাজবে না। বেলা বসা থেকে উঠে ওয়ার্ড্রোবের দিকে হেঁটে চলল। ওয়ার্ড্রোব খুলে বেছে বেছে নীল রঙের একটা শাড়ি বের করে নীরাকে দিয়ে বলল, এটা পরে নাও। টকটকে লাল রঙের একটা শাড়ি পছন্দ করে কিনে এনেছে। মৌ আর নীরা মিলে বেলাকে সম্পূর্ণ কনে সাজে সাজিয়ে দিয়েছে। অলরেডি সন্ধ্যা পার হয়ে গিয়েছে। বেলা মাগরিবের নামাজ পড়েই বসেছিল। ঘড়িতে 8টা বেজে গিয়েছে। দুপুরে খাবার সবাই মিলে বিকেলে খেয়েছিল। ওয়াজ এতক্ষণে কাজে ডেকে এনেছে। গেস্ট রুমে সবাই অপেক্ষা করছে বেলার জন্য। নীরা বেলার শাড়ির কুচি ঠিক করে দিচ্ছিল। সাজ কমপ্লিট করে মৌ বলে উঠল, সব কমপ্লিট, দেখো কি দারুণ লাগছে। বেলা মিষ্টি হেসে আয়নায় নিজেকে দেখে নিল একবার, তারপর বলল, টিপ দিলে কখন? খেয়ালই করিনি। টিপটা মুছে দাও প্লিজ। মৌ চকিতে বলে উঠল, কেন, সুন্দর লাগছে তো, তুমি ফোনে কথা বলছিলে তখন দিলাম। না প্লিজ, ওটা মুছে দাও। আমি টিপ নিব না, টিপ আমার পছন্দ না। এটা কোনো কথা? বলেই কপালের টিপটা মুছে দিল মৌ। বেলা মুচকে হাসল। নীরা উঠে দাঁড়িয়ে মৃদু হেসে বলল, ফারাজ ভাইয়া আজ চোখে ফেরাতে পারবে না, হা করে জনসম্মুখেই চেয়ে চেয়ে দেখবে। বেলা মাথা নিচু করে নিল। মৌ উচ্চ সুরে হেসে উঠল। দরজা নক করার শব্দ হতেই দুজনে হাসি থেমে গেল। মৌ গিয়ে দরজা খুলল। ওপাশে ওহাস দাঁড়িয়ে। হ্যাঁ বলো, এখনই যেতে হবে? না, 10 মিনিট পরে নিয়ে এসো। এখানে দেরি হচ্ছে দেখে কাজী সাহেব একটু বেরুলেন। সামনে একটা বাসায় বিয়ে পড়িয়ে চলে আসবেন। অনেকক্ষণ ধরেই গেছেন, চলে আসবেন এক্ষুনি। তুমি একটা কাজ করো। মৌ উৎসুকভাবে বলল, হ্যাঁ বলো। ওয়াজ একবার পেছনের দিকে তাকিয়ে দেখে বলল, সাদমান এসেছে, ওকে কিছু খেতে দাও। আমি তো ওয়াজিহার ব্যাগ গুছিয়ে দেব ভাবছি, আমি নীরাকে পাঠিয়ে দিচ্ছি। ওয়াজ একপাশে মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। আমার বোনের সাজ হয়েছে? মৌ এবার উচ্ছ্বসিত হয়ে বলল, হ্যাঁ ডান, এসো দেখবে এসো। ওয়াজ মৃদু হাসল। ভেতরে ঢুকলো সে। মৌ ইশারায় নীরাকে কাছে ডাকলো। ওয়াজ গিয়ে বেলার কাছে দাঁড়ালো, হেসে বলল, মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে আমার বোনকে। বেলার কথাটা ভালো লাগার কথা, তবুও বুকে বিঁধল। নরম গলায় বলে উঠল, আমাদের একসাথে থাকা এবার থেকে আবার হবে না। আবার তোমাদের ছেড়ে থাকতে হবে। ওয়াজ বোনকে কাছে টেনে বুকে জড়িয়ে নিল। বলল, তোর ভাইয়া তোর জন্য সর্বদা উপস্থিত। তোর ভাই তোর জন্য প্রাণটাও দিয়ে দিতে পারে। কাছে তো রেখেছি, যেন যখন ইচ্ছে চলে আসতে পারিস, বা আমিও চলে যেতে পারি। অজানা কোনো বাড়িতে দিচ্ছি না তোকে, যাতে তোর কষ্ট হয়। এই মানুষগুলো তোকে খুব ভালো রাখবে। বেলা ছোট ছোট শব্দে বলল, এবার অন্তত তোমাদের সবাইকে নিয়ে আমার একটু ভালো থাকা হোক। আমি আর কষ্ট পেতে চাই না, কাউকে হারাতে চাই না। ওয়াজ বেলার মাথা তুলে 2 গালে হাত রেখে বলল, আমরা সবাই এবার খুব ভালো থাকবো, খুব ভালো থাকবো। এবার সব কিছু ভালো হবে ইনশাল্লাহ। মৌয়ের কথা মতো নীরা বেলার রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এলো। সাদমান পেছন দিক থেকে কারোর সাথে ফোনে কথা বলছিল। নীরা গলা ঘাকারি দিতেই সাদমান ফিরে তাকালো। নীরাকে দেখে তার দিকে নজর নিবদ্ধ রেখে ফোনটা মুখের কাছে নিয়ে বলল, পরে কথা বলছি। সাদমান এক পলকে নীরার দিকে তাকিয়ে আছে। নীরার বেশ অস্বস্তি লাগছে সাদমানের নিবদ্ধ নজরে। মনে মনে ভাবছে, কেউ এসেইভাবে দেখে ফেললে কি অবস্থা হবে। এরকম কিছু ঘটার আগেই নীরা মৃদু হেসে স্বাভাবিক গলায় বলল, কিছু খাবে না শুন, কাজী সাহেব এখনই হয়তো চলে আসবে। সাদমানের ধ্যান ভাঙে। হকচকিয়ে বলে উঠল, আমি এখন কিছু খাবো না, খেয়ে এসেছি। বিয়ে বাড়িতে এসেছেন আর বলছেন খাবেন না? বিয়ের খবর পাওয়ার আগেই খেয়ে নিয়েছি। আল্লাহ বাঁচিয়েছে আজকে এই সময়ে বেশি চাপ নেই, নইলে তো আমি আসতেই পারতাম না, মিস করতাম অনেক কিছু। শেষের বাক্যটুকু মৃদু স্বরে বলল সাদমান। নীরা খাবার টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে বলল, অল্প করে কিছু খেয়ে নিন, আপুর বিয়ে বলে কথা।
না খেয়ে যেতে দেই কিভাবে? সাদমান নীরা পিছু পিছু এসে খাবার টেবিলের সামনে এসে দাঁড়ালো, বলল, আম্মা আপনার সাথে দেখা করতে চেয়েছে। কবে দেখা করতে পারবেন? আপনার তো জব লাগবে। সাদমানকে ইশারায় চেয়ারে বসতে বলে প্লেটে খাবার বেড়ে দিতে দিতে বলল, বিয়েটা ভালো মতো হয়ে যাক, আগামীকাল গিয়ে দেখা করে আসবো না হয়। আপনি আমাকে ঠিকানাটা মেসেজ দিয়ে রাখুন, তাহলেই হবে। আপনার বাড়ি থেকে কেউ খোঁজ নেয়নি আপনার? সাদমানের এই প্রশ্নে যেন থেমে গেল নীরা। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, পৃথিবীতে রইল কে আমার খোঁজ নেয়ার? বাবা মা তো মারা গেছে, বাড়ি থেকে পালিয়ে আসায় সৎমা বেঁচে গেছে, আর কেউ নেই আমার। সাদমান দমে গেল। কথাই খুঁজে পাচ্ছিল না সে। কি বলবে ভেবে বাড়ির খবরই জানতে চাইল। সে ভেবেছিল হয়তো নীরার সাথে আরও কিছুক্ষণ কথা চালিয়ে যাবে। নীরার এমন কথায় আর কোনো কথা বলার সাহস করল না সে। চুপ করে প্লেটের দিকে তাকিয়ে রইল। নীরা খাবার বেড়ে দিয়ে বলল, আপনার বাসায় কে কে আছেন? সাদমান এবার বেশ আগ্রহের সাথে বলল, আমি আর আম্মা। আর কেউ নেই? না। কেউ নেই? হুম, বাবা মারা গিয়েছে। নীরা শ্বাস দীর্ঘ করল, মৃদু হেসে বলল, আপনার তবু মা আছে। আপনার চাই? সাদমানের কথা বুঝতে পারল না নীরা। জানতে চাইল, কি? মা। কি বলছেন? মা চাই। মৃত মানুষকে ফিরে আসতে দেখেছেন কখনো? আমার মাকে মা ভাবতে পারেন না? রুম ভর্তি মানুষ, অপেক্ষা কনের। কাজী সাহেব ফিরে এসেছেন। সবাই বেলার জন্য অপেক্ষায় বসে আছে। সাদমান এসে ফারাজের একপাশে বসেছে। ফারাজকে চুপ থাকতে দেখে আস্তে করে ধাক্কা দিয়ে মুচকি এসে বলল, আমার বিয়ের ব্যবস্থাটা করে দে না ভাই, একা কেন বাসর ঘরে যাবি? ফারাজ মারি শক্ত করে তাদের দাঁত চেপে বলল, এখানে বসে ফালতু কথা বলবি না সাদমান। বিয়ে করতেছিস সেটা ভালো কাজ, আর আমি বিয়ের কথা বললেই সেটা ফালতু কাজ। বিয়েতে এসেছিস, চুপচাপ বসে থাক। তুই দর্শক। শোন, একটা গোপন তথ্য ফাঁস করি। ফারাজ ভ্রুকুচকে বলে উঠল, কি গোপন তথ্য? সাদমান মাথা চুলকে বলল, তুই কি জানিস? আর চোখে সাদমানের দিকে তাকালো ফারাজ। পুনরায় শক্ত ধাঁচে বলল, কি জানবো? তুই কি জানিস যে নীরা অনেক সুন্দর? ফারাজ এবার মৃদু হাসলো, হাসি লুকিয়ে বলল, কেউ সুন্দর কিনা সেটা জানতে মন দিয়ে দেখতে হয়। আমার ব্যক্তিগত নারী থাকতে আমি অন্য নারীকে মন দিয়ে দেখতে যাব কেন? আমার বউ যদি জানে আমি কারো সৌন্দর্য বিশ্লেষণ করতে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি, তাহলে কি আমাকে বিয়ে করবে? সাদমান সেন্টি ইমোজির মতো মুখ করে ফারাজের দিকে তাকিয়ে রইল। নরম গলায় বলল, বিয়ের আগেই যদি তুই ওয়াজিয়াকে বউ বলতে পারিস, তাহলে প্রেমের সাথে আমি কেন নীরাকে প্রেমিকা বলতে পারবো না? ফারাজ কিছু বলবে তার আগেই দরজার সামনে থেকে নীরা সাদমানের পাশে এসে দাঁড়ালো। গলা খাকারি দিয়ে বলল, সাদমান সাহেব, একটু বাহিরে আসবেন? ফারাজ কোনোই দিয়ে গুঁতো দিয়ে বলে উঠল, যা, জলদি বাইরে যা। আমার মাথা না খেয়ে বাইরে একটু হাওয়া বাতাস খেয়ে আয়। সাদমান উল্টো ধাক্কা দিয়ে উঠে দাঁড়ালো। নীরার দিকে তাকিয়ে নরম স্বরে বলল, চলুন। নীরা রওনা দিল। সাদমান পিছু পিছু বাহিরে চলে এলো। নীরা আমতা আমতা করে বলল, এখন তো সবাই ব্যস্ত, তাই আপনাকে একটু বিরক্ত করলাম। আমাকে একটা সাহায্য করতে পারবেন? সাদমান এদিক ওদিক দেখে বলল, কি করতে হবে বলুন। আসলে আমার কাছে জমানো কিছু টাকা ছিল, ওটা দিয়ে আপুর বিয়ের খবর শুনেই এমার্জেন্সি একটা শাড়ি অর্ডার দিয়েছি। বিয়েতে কিছু একটা তো দিতে হবে। ওটা চলে এসেছে। সামনের ওই বাজারটা একজন এসে অপেক্ষা করছে, আপনি একটু যাবেন? আমি আপনাকে ডিটেলস জানিয়ে দিচ্ছি। বিয়ে তো এখনই শুরু হবে, এখন যেতে হবে? বেশিক্ষণ লাগবে না, 3-4 মিনিট লাগবে। লোকের নম্বর দিন, আমি এখনই আসছি। সাদমান কথাবার্তা শেষ করে তাড়াতাড়ি বেরিয়ে যায়। নীরা বেলার রুমের দিকে চলে যায়। পরিবেশ ঠান্ডা। ফাহমিদা বেগম মুহিব সাহেবের পাশে এসে বসলেন। মুচকি এসে বললেন, মেয়েটাকে এত সুন্দর দেখাচ্ছে। মুহিব সাহেব হেসে ফেললেন, বললেন, আমার ছেলের পছন্দ আছে। মেয়েটার রূপবতীর সাথে সাথে গুণবতীও। দোয়া করি ছেলে মেয়ে দুজন সুখী হোক। মৌ আর নীরা মিলে বেলাকে রুমে নিয়ে এলো। ফারাজ নজর উঠালো। বেলাকে লাল শাড়িতে দেখে তার বুকটা কাঁপছে। শুধু কাঁপছে না, প্রচণ্ড জোরে কাঁপছে। হৃদস্পন্দন প্রচণ্ড গতিতে বেড়েছে। চোখ ঝিমিয়ে আসছে, জল এসেছে চোখে। ঠাড় করতে পারল না সে। বারবার কয়েকবার চোখের পাতা ফেলল,
না, আরও ঝাপসা লাগছে সবকিছু। সোফায় হাত রাখার অংশটা চেপে ধরল। অস্থিরতা পেয়ে বসেছে তাকে। বেলার দিক থেকে নজর সরাতে পারছে না সে। হ্যাঁ, এতগুলো বছরের অপেক্ষাটা তো শুধু এই মেয়েকে এই রূপে দেখার জন্যই ছিল। পাঞ্জাবির পকেটে হাত দিলেও ফারাজ। টিস্যুটা এখন তার প্রয়োজন। তাড়াতাড়ি করে চোখটা মুছে নিল সে। সাদমান রুমে প্রবেশ করতে জোরে বলে উঠল, বর কি বউকে দেখে কান্না করে ফেলেছে? ভাই, এটা তোরই বউ। এমনভাবে নিচ্ছি যেন প্রেমিকার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাচ্ছে। সবার নজর বেলার দিকে ছিল। সাদমানের কথায় সবার নজর ফারাজের দিকে গেল। মুহিব সাহেব এতক্ষণে ছেলেকে দেখে পিঠে হাত বুলিয়ে দিলেন। বেলার নজরও কিছুক্ষণের জন্য ফারাজের দিকে এগিয়েছিল। লোকলজ্জার ভয়ে নজর নামিয়ে নিল সে। পরিবেশ সামলে নিল ওয়াহাজ। কাজী সাহেব এগিয়ে এসে বসলেন, বললেন, বর বউ আলাদা কেন? পাশাপাশি বসান। এখন থেকেই তো তাদের জীবন একসাথে শুরু হবে, পাশাপাশি থেকেই শুরু করুক। সাদমান নীরার পাশে দাঁড়িয়েছিল। নীরাকে উদ্দেশ্য করে বলল, কাজী সাহেব কিন্তু রোমান্টিক আছে। নীরা ভ্রু কুচকে বলল, এখানে রোমান্টিকের কি আছে? উনি তো ঠিকই বলেছেন, একসাথে জীবন শুরু করলে পাশাপাশি থেকেই শুরু করুক। রোমান্টিক কথা সঠিক হতে পারে না। কি আজব, মানুষজন আমার আশেপাশে। মৌ বেলাকে নিয়ে গিয়ে ফারাজের পাশে বসালো। সবাই একে একে কথা বলা বন্ধ করলো। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করবেন। সবকিছু রেজিস্ট্রি খাতায় লিখে নিলেন। বিয়ের কাজ শুরু করলেন তিনি। ফারাজ নিশ্চুপ বসে রইল। বেলা মাথা নিচু করে সময় গুনছে। আশেপাশে কারোর দিকে যেন সে আঁচ তাকাতেই পারছে না। এরকম একটা সময়ের মুখোমুখি সে আরও একবার হয়েছিল। শরীরে ঝাঁকুন দিয়ে উঠল তার। চোখ বন্ধ করে মনে মনে বলে উঠল, আল্লাহ, এবার আমারে কাদাইও না। কাজী সাহেব বেলাকে ডাকলেন। বেলা মাথা উঁচিয়ে ডাকলো, তার কানে পৌঁছালো। মা, তুমি বিয়েতে রাজি থাকলে সবার সম্মুখে ফারাজ সাহেবকে স্বামী হিসাবে স্বীকার করে নাও। বলো আলহামদুলিল্লাহ কবুল। বেলা ফারাজের দিকে চাইলেও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে। মনে মনে নিজেকে প্রশ্ন করলো, এই মানুষটা আজ থেকে তার হবে। ফারাজ বেলার হাতটা এবার শক্ত করে হাতের মুঠো নিল। চোখে চোখ রেখে বলল, চলো বিয়ে করে ফেলি। বেলা মৃদু হাসল। মুহূর্তের মধ্যে হাসি লুকিয়ে নিল সে। কাজী সাহেবের গলা আরেকবার কানে এলো। তাকে কবুল বলতে বলা হচ্ছে। ভয়ে তার বুক কাঁপছে। বুকের কাঁপুনি গলায় এসে পৌঁছালো। চোখ বন্ধ করে কাঁপা কাঁপা গলায় বলল, আলহামদুলিল্লাহ কবুল। বেলার স্বর কানে পৌঁছাতেই আপনা আপনি ওষ্ঠ প্রসারিত হলো সবার। ফারাজ প্রাপ্তির হাসি হাসল। ওপাশ থেকে সাদমান নীরার দিকে তাকিয়ে বলে উঠল, আমার একটা বিয়ে করা প্রয়োজন। নীরার কোনো দিকে খেয়াল নেই। এক মনে বর বউকে দেখে যাচ্ছে। তিনবার কবুল বলে শেষ করলো বেলা। এবার ফারাজের পালা। ফারাজের সময় এলে কাজী সাহেব কবুল বলতে বলার সাথে সাথেই সে কবুল বলে দিল। বিয়ে সম্পন্ন হতেই সবার মাঝে এক প্রকার উচ্ছ্বাস খেলে গেল। মৌ ছুটল মিষ্টি আনতে। ওয়াহাজ বোনের অন্য পাশে গিয়ে বসল। মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিল। কাজী সাহেবকে পারিশ্রমিক বুঝিয়ে বাহিরের দিকে এগিয়ে দিল ওয়াহাজ। মুহিব হাসান উঠে দাঁড়ান। ওয়াহাজের সাথে কথা শেষ করে ছেলের বউকে এবার বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। মৌ আর ওয়াহাজকে জানান তারা যেন আগামীকাল সকাল সকাল তাদের বাড়িতে চলে যায়। নীরাকেও যেন সঙ্গে করে নিয়ে যায় তারা। রাত হয়ে যাওয়ায় বেশি দেরি না করে বেরিয়ে পড়ে সবাই। মৌ বেলার পোশাক আর প্রয়োজনীয় জিনিসপত্রের লাগেজটা ফারাজকে নিয়ে যেতে বললে ফারাজ বলে উঠল, এসব কিছু লাগবে না। মৌ মৃদু হেসে বলল, তা তো জানি, তবুও যদি লাগে তোমার ভাইয়ের। রেখে দে, লাগবে না। সবাই গাড়িতে উঠে বসেছে। গাড়ির বাহিরে বেলা সবার কাছ থেকে বিদায় নিয়ে ভাইয়ের কাছে গিয়ে দাঁড়ালো। মাথা উঁচিয়ে ওয়াহাজের দিকে তাকালো সে। ভাইয়া, আমার জন্য দোয়া করো, সুখটা যেন আমার ভাগ্যে এবার লেখা থাকে। ওয়াহাজ মৃদু হেসে বেলার গালে নিজের ডান হাত ছুঁয়ে বলল, সুখটা তোমার দৈনন্দিন অভ্যাস হোক। ওয়াহাজ কিছুক্ষণ বেলার সাথে কথা বলল। ভাই বোনের কথা শেষ করে ওয়াহাজ নিজেই বেলাকে গাড়ির দরজা খুলে গাড়িতে তুলে দিল। মিনিট খানেকের মধ্যেই গাড়ি চলতে শুরু করলো। তিনজন দাঁড়িয়ে রইল। গাড়ি যতক্ষণ দেখা যায় ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। গাড়ি বাসার বাহিরে রাস্তায় এসে থামল। রফিক চাচাকে আগেই খবর দিয়ে রাখা হয়েছে। গাড়ির শব্দ পেতেই রফিক চাচা এসে দরজা খুলে মৃদু হেসে আকাশের দিকে তাকিয়ে বলল, এতদিনে বাড়িটাই নতুন আলো আইলো, এইবার বাড়িতে আর খাকা করবে না। গেটের একপাশে দাঁড়িয়ে সাইড দিতেই
ফারাজ গাড়ি চালিয়ে ভেতরে প্রবেশ করলো। বাইরে বড় উঠোনটায় গাড়ি এসে থামলো। রফিক চাচা গেট আটকাবে তখনই ফারাজ গাড়ির গ্লাস নামিয়ে পেছনের দিকে তাকিয়ে বলে উঠল, চাচা গেট লক করেন না। মুহিব সাহেব আর ফাহমিদা বেগম গাড়ি থেকে ততক্ষণে নেমে পড়েছেন। বেলা সামনের সিটে ফারাজের পাশেই বসেই ছিল। ফারাজের উক্ত কথার তার দিকে তাকালো সে। রফিক চাচা সেখানেই দাঁড়িয়ে রইলেন। ফারাজ মায়ের দিকে তাকিয়ে আবারও বলল, আম্মা আমি ওকে নিয়ে এক কাপ চা খেয়ে আসি। ফাহমিদা বেগম মুহিব সাহেবের দিকে তাকিয়ে আবারও ছেলের দিকে তাকালেন, বললেন, এখন চা? হ্যাঁ, সাথে নতুন বউ আর এক কাপ চা, দারুণ কম্বিনেশন। তাড়াতাড়ি ফিরে এসো, বিয়ের দিনই এভাবে কে বাইরে যায়? বুদ্ধিশুদ্ধি লোভ যেন না পায়। বলেই মুহিব সাহেব ফাহমিদা বেগমকে ইশারায় ডেকে বাড়ির ভেতরের দিকে রওনা দিলেন। ফারাজ বাবাকে ডেকে বলল, বাবা চাইলে তুমিও আমাদের সাথে এসো আম্মাকে নিয়ে। মুহিব সাহেব না দাঁড়িয়ে সোজা ভেতরের দিকে চলে গেলেন। ফারাজও আর না দাঁড়িয়ে গাড়িটা পেছনের দিকে ব্যাক করলো। বেলা বাহিরের দিকটা ভালো করে দেখে পড়ল। এই সময় কি বাইরে যাওয়া উচিত হচ্ছে? আগামীকাল গেলে হতো না? 20 মিনিটেই হয়ে যাবে। তোমার কি শরীর খারাপ লাগছে? 20 মিনিটই লাগবে তো? যাবে? বুঝতে পারছি না এভাবে যাওয়া ঠিক হচ্ছে কিনা। বরের সাথে সব রাইট, চলো 20-25 মিনিটেরই তো ব্যাপার। ফারাজ দ্রুত গতিতে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। মিনিট 5-এর মাথায় গাড়ি এসে থামে একটা স্টলের সামনে। খুব একটা মানুষ নেই, 2-1 বাহিরে বসে বসে চা খাচ্ছে। গাড়ি থেকে নেমে বেলার ওপাশে গিয়ে দরজা খুলে দিল ফারাজ। বেলা শাড়িটা ধরে একটু উঁচু করে মাটিতে পা রাখবে তখনই ফারাজ বলে উঠল, আচ্ছা দাঁড়াও, তুমি এখানেই বসো। একটা চেয়ার নিয়ে এসে আমি এখানটায় সামনে বসি, ভালো হবে না? বেলা হাসা-চোখ মাথা নাড়িয়ে চুপ করে সেখানে বসে রইল। ফারাজ গিয়ে চায়ের কথা বলে এলো এবং সাথে করে 2টা চেয়ার নিয়ে এলো। মুখোমুখি বসে দুজন। চাঁদ আজকে আলো ছড়িয়েছে দুজনের মুখ, শরীরে আশেপাশে যেন লুটিপুটি খাচ্ছে। ফারাজ বেলার চোখে চোখ রাখল। এখানে 2টা চাঁদ, একটা প্রাকৃতিক আর একটা মানবীয়, একটা আকাশের আর একটা আমার, শুধুই আমার। আমার সামনে বসে থাকা চাঁদটা শুধুই আমার, সে শুধু আমার জীবনে জ্যোৎস্নার মতো আলো ছড়াবে। বেলা চুপচাপ ফারাজের কথা শুনছে। ইদানিং সে ফারাজের কথায় তৃপ্তি পায়, মন জুড়িয়ে যায়। মাঝে মাঝে ভাবে পৃথিবীর সব স্বামী কেন ফারাজের মতো প্রেমিক হয়ে উঠতে পারে না। প্রতিটা স্বামী যদি শুরু থেকে জীবনের শেষ অবধি স্ত্রীর প্রেমিক হয়ে থাকতে পারত তাহলে হয়তো এত বিচ্ছেদ হতো না। ফারাজ আবারও বলে উঠল, আজ তুমি আমার হয়ে গেলে, কি শান্তি। তোমার যে আকাঙ্ক্ষার কিছু আর আমার ছিল না। আজ মনে হচ্ছে পৃথিবীর সব আমি পেয়ে গেছি। আজ থেকে সময়টা শুধু আমার, আমার আর আমার, অনলি মাইন। চা এলো। চাওয়ালা 2 কাপ চা নিয়ে ফারাজের পাশের চেয়ারে রাখতে রাখতে বলল, আব্বাই কি নতুন বিয়ে করাই বউ নিয়ে আইলেন? ফারাজ মৃদু হেসে মাথা নাড়ল। লোকটি একগাল হেসে দিল, বলল, আল্লাহর কাছে কই, আল্লাহ আপনাকেও ভালো রাখুক, খুব ভালো রাখুক। লোকটি চলে গেলেই ফারাজ 1 কাপ চা বেলার দিকে এগিয়ে দিয়ে বলল, নাও, এটা মটকা চা, এখানকার স্পেশাল চা। এটা সাবধানে ধরো, অনেক গরম, আমি ঠান্ডা করে দেবো একটু। বেলা হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, আমি কি বাচ্চা নাকি? বাচ্চা নাও, আদরের বউ, বউদের আদরে রাখতে হয়। আমি ঠান্ডা করে খেতে পারবো, দিন। বেলা চায়ের কাপটা নিয়ে বলল, আপনি তখন কাঁদছিলেন কেন? ফারাজ বুঝতে না পেরে জিজ্ঞেস করল, কখন? আমাকে যখন আপনার পাশে বসানো হলো তখন দেখলাম কাঁদছেন। ওটা আপনাকে পাওয়ার খুশি, ওটা কান্না না। আমাকে কেউ এত ভালোবাসবে এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। যেগুলো কল্পনাও অসম্ভব ছিল সেগুলো এখন আমার বাস্তব। চারপাশে শোরগোল শোনা যাচ্ছে। ফারাজ পেছনের দিকে তাকাতেই বুক কেঁপে উঠল তার। জলদি উঠে দাঁড়ালো সে। চায়ের কাপটা হাতে রেখেই বলে উঠল, ওয়াজিহা, গাড়ির দরজা লক করে দাও প্লিজ। চারিদিকে চেঁচামেচি বেড়েছে। বেলার বুক কেঁপে উঠল, বলে উঠল, আপনি প্লিজ তাড়াতাড়ি গাড়িতে উঠে আসুন। ফারাজ থেমে গেল। হঠাৎ কিছু মনে হতেই বলল, আপনার ডান হাতের ওদিকে আমার লাইসেন্সকৃত রিভলভার আছে, ওটা দিন আমাকে। বেলা তাড়াহুড়ো করে সেটা বের করে ফারাজের হাতে দিয়ে বলল। দুজন তাদের দিকে এগিয়ে আসছিল। ফারাজ সেদিকে রিভলভার তাক করে বলে উঠল, কেউ এক পায়ে গলে আমি গুলি ছুটতে বাধ্য হব,
2 মিনিটের মধ্যে জায়গা খালি না করলে 5 মিনিটের মাথায় পুলিশ আসবে, নয়তো 2-3টা লাশ পড়ে যাবে। আমার কথার কোনো হেরফের হবে না। আকাশের দিকে একটা গুলি ছুড়ল সে। যারা স্টলে হামলা করতে এসেছিল তারা ছুটোছুটি করতে শুরু করলো। তৎক্ষণাৎ বেলার ফোনে একটা মেসেজ এলো। এটা কিছু না, জাস্ট বুঝিয়ে দিলাম। তুই সুখে ভেসে যাচ্ছিস না, রক্ত আর কৃত্রিম খেলা ঝোপে উঠবে। বাসর রাত আজ, অথচ বাড়ির কোথাও কোনো ফুলের গন্ধ নেই। বিয়েটা হুট করে হয়ে যাওয়ায় কোনো সাজসজ্জা হয়নি বাড়িতে। ফারাজ নিজের রুমের দরজাটা খুলল। অন্ধকারে ছেয়ে আছে। সুইচ বোর্ডের সুইচ টিপেই রুমে আলো জ্বালালো সে। চারপাশটা তখনই আলোকিত হয়ে গেল। ফারাজ বেলার দিকে ফিরে বলল, তুমি ফ্রেশ হয়ে নাও। বেলা অসহায় ভঙ্গিতে বলল, কিছুই তো আনতে দেননি, আমি এখন কি পরবো? একটা বক্স থেকে চাবি বের করে বেলার দিকে এগিয়ে দিল ফারাজ। হাতে ধরে দিয়ে বলল, আলমারিটা খুলুন তো। বেলা জিজ্ঞেস করলো, কেন? খুলেই দেখো না। বেলা ধীরে পায়ে আলমারির দিকে গেল। আলমারি খুলতেই চোখ বড় বড় হয়ে গেল তার। আলমারির প্রথম তাক ভর্তি শাড়ি, আর শাড়ির সাথে যা প্রয়োজন সবকিছু। মাঝেরটায় আর নিচেরটায় প্রয়োজনীয় পোশাকে ভর্তি। এগুলো দেখে সাথে সাথে ফারাজের দিকে তাকালো সে। দুপা এগিয়ে এসে বলল,